আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, পরিকল্পনা করে আগে থাকতে অনেক চিন্তা ভাবনা করেও যতই মানুষ জীবনযাপন করার চেষ্টা করুক না কেন বা দৈনন্দিনের কাজগুলো করার চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত সেটার হয়ে ওঠে না। এই যে যেমন আমি আজকে কোন বিষয়ে কথা বলবো, কোন আসামিকে ধুলাই করব, এটা আমি গতকালকেই একটু চিন্তা ভাবনা করে রাখছিলাম, একটা প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে আজকে আমার আসামি ওই কামলার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, রাজমিস্ত্রির হেল্পারকে ইচ্ছা মতো ধুলাই করে তাকে একটু উচিত জবাব দেওয়ার চেষ্টা করব। কিন্তু আরো যেসব আসামিরা বা জগন্নাথ চরিত্রের রাতের রাজারানীরা আছে, তারা আবার নতুন করে যে সব বিতর্কের জন্ম দিল, যে গলাবাজি, চাপাবাজি বা ফটকামি ফাতলামি গুলো করে গেল, চিটারি বাটপারি প্রতারণা করে গেল, এগুলো দেখে সোজা কথা পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হইলাম। তো এখন যদি আমি সব বিষয় নিয়ে এক ভিডিওতে আলোচনা করতে চাই, তাহলেও সেটা এই অল্প সময়ের মধ্যে সম্ভব না। তাই কাউকে না কাউকে ছেড়েই দিতে হবে। তো আমরা আজকের আসামির তালিকায় 2 থেকে 3টা রাতের রানীকে ধুলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব। আর এই 2-3টা রাতের রানী হচ্ছে মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি, মাল্টিফ্লাক, মাল্টি নোংরা, আর হাতে সময় থাকে পরকের রানী সাগনুরকেও ধুলাই করব। তো তারা সুখ কাটিয়ে সুখ তো তারা পালন করে নাই, জাস্ট তারা বিরতি দিছিল একটু, মানুষের ধোলাইয়ের ভয়, যে মানুষ কি বলবে, কতটা অমানুষ বলবে, কতটা পিশাচ বা ডাইনি রাক্ষসী এটা সেটা কত কিছু বলবে, তাদের আসল চরিত্র সম্পর্কে একদম গরম গরম তাদেরকে ধোলাই করবে, ইয়ে করবে। তো সেই জন্য কিছুদিন ওই নোংরা রাতের রানীরা তাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করে নাই, হয়তো বা মাত্র 5 থেকে 6 দিন তারা ভিডিও আপলোড না করে থাকছে। মাগিনোর, সাগিনোর, তারা দেশি কুত্তা, ডাইনি মাগিনোর, মাগিনোর সাগিনোর আগে বলছি, মেকাবুতুরি ও সাগিনোর তারা, আর দেশি কুত্তা, ডাইনি মাগিনোর, দাঁতের বাগান, তানু মন্ডল, তারা এখনো ইয়ের মধ্যে আছে, ওই যে সাইড বেঞ্চের আসামি গুলোকে বা প্লেয়ার গুলোকে মাঠে নামিয়ে দিছে। তারা মাঠের পরিবেশটা ইয়ে হয়ে গেলে, ওয়ার্ম আপ ম্যাচ খেলা শেষ হইলে প্রধান খেলোয়াড়রা, আসল আসামিরা বা রাতের রাজারানীরা মাঠে নামবে। তো এই যে 5-6 দিন মেকাবুতুরি, সাগিনো তারা ভিডিও আপলোড করে নাই, তাদের ইনকামে ভাটা পড়ছে না, 5-6 দিনের ইনকামটা বন্ধ ছিল। তো সেইটা পুষিয়ে নিতে হবে না। তো এই জন্য দৈনিক 2-3টা করে ভিডিও আপলোড করা শুরু হয়ে গেছে। মেকাবুতুরি গত 24 ঘন্টায়, আমি যখন কথা বলতেছি 24 ঘন্টায় 3টা ভিডিও আপলোড করছে। তো তার সব ভিডিওর জন্য তাকে ধুলাই করা যাবে না, এত সময় আমার হাতে নাইকা, কারণ এক ভিডিওর মধ্যে অনেক টিরে ধুলাই করুন লাগবো। তো এই মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি এই যে ভিডিও আপলোড করছে, এর মধ্যে মাঝখানে যে ভিডিওটা আপলোড করছে সেই ভিডিওর থাম্বনেল মা যতদিন বেঁচে আছে সব আবদারি পূরণ হবে, আর টাইটেল মা যতদিন বেঁচে আছে সব আবদারি পূরণ হবে। পরে জানি কি মনে একটা স্টিকার বা ইমোজি লাগাইছে, এটা খুশি না চাননি না এটা সেটা একটা, যাই হোক। তারপর মার হাতে কলোর সেই দিয়ে 4টি পিঠা। আচ্ছা, এই মূর্খামির জন্য যদি আমি তাকে ধোলাই করি, যে শেষের লাইনটা মার হাতে কলোর সেই দিয়ে 4টি পিঠা, এই যে প্রথমে যে লাইনটা সে লিখলো, এইটাতেও তো আপনাদের মিজাজ গরম হয়ে যাওয়ার কথা, যে মা যতদিন বেঁচে আছে সব আবদারি পূরণ হবে। আচ্ছা, কেন তাদের মা বা বাবা, সাথে বাবাকেও অ্যাড করে দেই, তাদেরকে কে দায়িত্ব দিছে যে তাদের মা বাবাদের দায়িত্ব তাদেরকেই পালন করতে হবে? তাদের কি আর কোনো ভাই নাই? যদি দেখতাম যে তাদের কোনো ভাই নাই, শুধুমাত্র তারা 3টা বোনই মা বাবার সম্বল, মা বাবাকে দেখাশোনা করার, মা বাবার দায়িত্ব নেওয়ার আর কেউ নাই, তাহলে তাদের এইসব কথাবার্তা কিছুটা যুক্তিসঙ্গত হিসেবে মেনে নিতাম। কিন্তু তাদের যেহেতু ভাই ভাবি আছে, তারা তাদের মায়ের সাথে একদম স্থায়ীভাবে বসবাস করে না,
আলাদা নিজেরা ভাড়া বাসা নিয়ে হোক বা নিজেরা এখন জায়গা জমি কিনে বাসা নিয়ে মানে থাকুক, জামাই নিয়ে বা কামলা নিয়ে ঘর জামাই নিয়ে থাকুক, তারা তো আলাদা থাকতেছে। তো তোরা আলাদা থাকতেছিস, তোরা তোদের সংসার নিয়ে কথা বল, তোদের সংসারে কি হয়েছে, তোদের ব্যক্তিগত জীবনে কি হয়েছে, এইগুলোই সর্বোচ্চ বলতে পারিস। এত মা বাপ এইগুলো নিয়ে এই করিস কেন? আর এই কথাটা কেন আসছে এখন? যে ওই যে কুলাঙ্গা, অমানুষ, দায়ুস, আমার ঘৃণিত লালু, দেশি কুত্তা ও ভণ্ড বাচাল মহলদারি শয়তান পিট গার্ডেন দাঁতের বাগানের মাটা এইভাবে বিনা চিকিৎসায় অসহায়ের মতো খালি বাড়িতে মারা গেল। মানে তারা মানে দুইটা কুসন্তান, একটা তো দাঁতের বাগান অজুহাত দিবে আমি প্রবাসে থাকি, আমি কি চাইলেই আসতে পারি, আর কোলাঙ্গার দেশি কুত্তা আমাকে মা বলছে বাবা তুই ডাক্তার দেখায়া তোর হোর বাড়ি গিয়া একটু বেড়াইয়া নাচা নাচা ফষ্টি নষ্টি করে কয়েকটা টেহাই আইরুচি করে লইয়া পরে আমরা দুই ফুলা মাই মানে কি জানি মা পুতে মিল্লা এই সব কিছু খাই আমি গিল্লা, কিন্তু এই মহিলা সেই সুযোগটা পায়নি। ঠিক আছে? তো এখন হঠাৎ করে যদি এই মেকআপ বুতুরি, সাগিনুর বা মাগিনুরের মায়ের এরকম কোনো কিছু ঘটে, তাহলে আবার যদি ভিউয়ার্সরা এইসব রাতের রানীদেরকে ধুলাই করে, তো এই জন্য তারা যতদিন পর্যন্ত তাদের মা বেঁচে আছে তাদের মায়ের সব আবদার পূরণ করবে। এইখানেই তো যে মূর্খদের মাথায় যেটুকু ঢুকে, মূর্খরা তো সেটা নিয়েই মানে তাদের যুক্তি দেখাইতে আসবে। তো তোরা মেয়ে, তোরা থাকবি পরের সংসার নিয়ে ব্যস্ত। পরের সংসার বলতে ওইটাই তোদের আসল সংসার, তোদের শ্বশুর বাড়ি। সেইখানে তোদের শ্বশুর শাশুড়ি যারা থাকবে, যদি সেখানে ভাসুর, দেবর, ননদ, ননাস সহ যৌথ পরিবার হয়, তাহলে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবি, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবি। কিন্তু এরপরেও তোরা তো যৌথ পরিবারে বসবাস করার মতন মানুষ না। ঠিক আছে? তোরা যৌথ পরিবার থাকলেও সেই পরিবার থেকে ওই কামলা মার্কা, ফকিন্নি মার্কা, মেরুদণ্ডহীন দায়ুস কাপুরুষদেরকে আলাদা করে কামলা বানিয়ে তোরা আলাদা বসবাস করিস। তো এরপরও তাহলে স্বামী নিয়েই শুধু চিন্তা ভাবনা করবি? এত তোদের মা বাপকে নিয়ে তোদের এত চিন্তা ভাবনা কে করতে বলছে? তোদেরকে তো এই দায়িত্ব ইসলামও দেয় নাই, যে আমাদের ইসলাম ধর্মেও মেয়েদের উপরে এই দায়িত্ব অর্পণ করে দেওয়া হয় না যে তোমাদের মা বাপের সেবা তোমাদের করতে হবে, তাদের টেক কেয়ার করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। এই দায়িত্বটা ছেলেদের উপর পড়ছে। তো তোদের যদি তোদের মা বাপের প্রতি এত দায়িত্ব কর্তব্য থাকে, তাহলে ভালোবাসা থাকে, সোজা কথা। দায়িত্ব কর্তব্য তো মানে বলবি আছে যে ভাইরা কুলাঙ্গা, বাদান্না, অমানুষ, তারা তো বউ পেয়ে ইয়ে হয়ে গেছে, বউয়ের গোলাম হয়ে গেছে। মানে তোদের জামাইরা যেরকম তোদের গোলাম হয়ে গেছে, তাহলে তোদের ভাই বউরাও তো মানে তাদের জামাইদেরকে গোলাম বানানোর চেষ্টাই করবে। তো তারাও তাদের গোলাম বানিয়ে রাখছে। তো এরপরেও না একই বাড়িতে তারা বসবাস করতেছে। তো তোদের ভাইদেরকে, ভাবিদেরকে তোরা মাসে মাসে কিছু টাকা দিয়ে দে, যে আমাদের মা বাপের আলাদা কোনো রান্না বান্না করে খাওয়ার কোনো দরকার যেন না পড়ে। যতদিন পর্যন্ত বেঁচে আছে তোরা রান্না বান্না করবি, দুইটা ভাই দুইটা বউ, যে তোদের কাছে 15 দিন করে আমাদের মা বাপটাকে রাখবি। এরপরে যদি সেটা সম্ভব না হয়, তোদের মা বাপকে তোরা এমনিতে দূর থেকে টাকা দিয়ে দে, যে তোমরা যদি নিজেরা রান্না বান্না করে খাইতে চাও, তাহলে এই যে মাসে মাসে আমরা 3 মেয়ে তোমাদের খরচ আমরা দিয়ে যাব। এরপরেও তোদের ভাইয়েরা, ভাইয়ের বউয়েরা একটু একটু যতটুকু কাজে কর্মে সাহায্য সহযোগিতা করতে পারে, বা টাকা পয়সা দিয়েও যদি তারা একটু তাদের শাশুড়ি বা মায়ের সেবা করে, সেটা করলো। কিন্তু তোদেরকে তোদের মায়ের বা বাপের সব স্বপ্ন পূরণ করতে হবে যতদিন বেঁচে আছে ততদিন। শুধু মা বাপের সেবা করতে গিয়ে মানে শ্বশুর বাড়ির শাশুড়ি, ভাসুর বা জাল মানে ননদ, ননাস, তাদের সাথে অন্যায় অবিচার করবি, তাদের কাছ থেকে তাদের সন্তানকে, তাদের আত্মীয়কে মানে তাদের ভাইকে দূরে সরিয়ে নিয়ে আসবি। এইটা কোথায় নিয়ম পাইছিস? ওই যে গতকালকে সাগিনুর যে কথা বলতেছিল, যে তাদের মা যদি অসুস্থ থাকতো তাহলে কি তারা পারতো 3টা বোন এভাবে দূরে কোথাও গিয়ে নাচানাচি করতে, ঘুরে বেড়াইতে, তাদের সেখানে মন টিকতো, করতো না? এটা না তোদের দ্বারা সম্ভব হয়তো বা হইতো না, বা হয়তো বা কি ঠিকই হইতো না। কিন্তু তখন তোরা কি করতি? তোরা মানে তখনও করতি, এখনো করবি, ভবিষ্যতেও করবি। সেটা হচ্ছে
তোদের যে কামলা মার্কা, দাইওস মার্কা, মেরুদণ্ডহীন, কাপুরুষ, বিসি সারা, টুনটুনি সারা যে জামাইগুলো আছে, ওই কুলাঙ্গার গুলোকে তোদের সাথে রেখে তোদের মা বাপ যদি একটা না 6 মাস অসুস্থ থাকে, তোরা 6 মাস তোদের মা বাপের এখানে পড়ে থাকবি, মা বাপের এখানে থেকে কন্টেন্ট ক্রিয়েট করবি, নাচা গানা করবি, ইয়ে করবি, মানে এখান থেকে টাকাও অ্যারেঞ্জ করবি, মানে মা বাপের কাছেই পড়ে থাকবি, সেবা যত্ন করিস আর না করিস, ভাই বউদেরকে দিয়েই করাবি, ইয়ে করবি, কিন্তু তোরা কাছে থেকে আবার ওই যে কামলা মার্কা জামাইগুলোকে সাথে রেখে মা বাপের সাথে থেকে ইয়ে করবি। কেন তোদেরকে এত মানে ইয়ে দিছে কে, দায়িত্ব দিছে কে, যে তোদের এত ঠেকা পড়ছে না? আর ওই যে অন্যের ঘর থেকে যে ছেলেগুলোকে, তোদের কামলা মার্কা জামাইগুলোকে এত দিনের জন্য, 1 মাস 2 মাস 3 মাস 6 মাসের জন্য এনে রাখবি, মানে ওই কামলার বাচ্চাগুলোকে, ওই ফকিনের বাচ্চাগুলোকে তাদের মায়েদের কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে এতটা দূরে রাখার অধিকার তোদেরকে কে দিছে? হ্যাঁ, এটা কি ইসলাম দিছে, এটা সমাজ দিছে? সেটা আমাকে বলতো, সেই জবাবটা তোরা আমাকে দিয়ে যা। তো তোদের উপরে সেই দায়িত্বটা ইয়ে হয়নি। ওই যে যেসব রাতের রানীরা মানে খাট কাঁপিয়ে টাকা ইনকাম করে নিয়ে আসে, বেহিসাবি টাকা আয়োজন করতে পারে, আর তোদের মতো মূর্খ অসচেতন মানে যে মা বাপ গুলো আছে, খাড়াস লোভী, অর্থ লোভী, ওইসব মা বাপরা তোদের মতন সন্তানদের আয়োজি খায়। কোন ভদ্র মা বাপ মেয়েদের এসব নষ্টামি নোংরামি করা টাকা দিয়ে জীবিকা নির্বাহ করতো না। যে আমি মরে যাব, যদি নিজে পরিশ্রম করে মানুষের বাড়িতে, বাসা বাড়িতে ছুটা বোয়া কাজ করে খাবো, তবু তোদের এইসব হারাম ইনকাম, তোদের নষ্টামি নোংরামির ইনকাম খাবো না। আমার ছেলেরা যদি কামে রোজগার করে খাওয়াইতে পারে, খাওয়াইতে পারলে খাওয়াবে, না খাওয়াইতে পারলে নাই, তবুও মেয়েদের নষ্টামি নোংরামির আয় রোজি দিয়ে আমরা জীবিকা নির্বাহ করবো না। এটা মানে শিক্ষিত লাগতো না, ধনী লাগতো না, কিন্তু মানে ভদ্র, মানে যদি সচেতন ব্যক্তিত্ব সম্পন্ন কোনো মা বাপ হইতো, পুরুষ মহিলা হইতো, তাহলে এটা করতো। কিন্তু তোদের মা বাপরা তো খাড়াস, ফকিন্নি, লুবি, অমানুষ। তো তারা তো তাদের মেয়েদের মোতার জায়গায় গোতাকে টাকা আয়োজি করা, মানে ইয়ে দিয়ে, টাকা দিয়ে তারা জীবিকা নির্বাহ করবেই। তো তোরা এইসব গলাবাজি চাপাবাজি এখানে করতে আসিস না, ঠিক আছে? এই দায়িত্ব তোদেরকে কেউ দেয় নাই, এটা তোদের উপরে এই দায়িত্ব পড়ে নাই। ফকিনের বাচ্চা, তোদেরকে নিয়ে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। ওইদিকে আরো অনেক গলাবাজি চাপাবাজি করতেছিলি, মোবাইল কিনে দেওয়া নিয়ে, এটা কিনে দেওয়া নিয়ে, 3 পিস কিনছি, সেটা সেটা, এগুলো কিচ্ছু বললাম না। এইবার মাল্টি ফেলাক, মাল্টি নোংরা কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে গতকালকে, এইটার জবাবে, এটার মধ্যে সে যে গলাবাজি চাপাবাজি গুলো করে গেছে, আমি সংক্ষিপ্ত ভাবে গুরুতর কয়েকটা কথা এখানে বলেনি, কারণ মেকআপ বুতুরিকে সাগিনুকে নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। আলতি নোংরার ভিডিওর থাম্বনেল, আমার কখনোই বাচ্চা হবে না, এই কথাটা কতটুকু সত্যি? কারণ কিছু মানুষের তো কিছুর পরেও কেন মন ভরে না, কিছু মানুষের তো কিছুর পরেও কেন মন ভরে না, কি লিখলি রে, কি বুঝাইলি? আচ্ছা, টাইটেলটা পড়লে বুঝতে পারবো, ঠিক আছে? ওই যে ওই লাইনটাই, যে আমার কখনোই বাচ্চা হবে না, এই কথাটা কতটুকু সত্যি? কিছু মানুষের এত কিছুর পরেও কেন মন ভরে না। ও এত কিছু, মূর্খের বাচ্চা, নাইট স্কুলের ছাত্রী, ফাটকেদের ছাত্রী, মাল্টি ফেলাক, বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টি নোংরা, কি গলাবাজি চাপাবাজি গুলো করে গেছাস এর মধ্যে। আচ্ছা, মানে এই যে তোর বাচ্চা হবে না, এইটা নিয়ে ব্যবসা করতে আসছিস, আচ্ছা এই কথাটা তোর কেডা কইছে? তুই বলতেছিস এই বিতর্কটা শুরু হয়েছে নাকি ইয়ে থেকে, তুই যে হলি যে সিঙ্গাপুরে খাটকা পেবার গেছাস, নাস্তা বিনিময় করবার গেছাস, তখন থেকে কিছু ভিউয়ার্সরা বা রোস্টাররা এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করছে যে মাল্টি ফেলাক, মাল্টি নোংরা, তার বন্ধাত্ব দূর করার, চিকিৎসা করার জন্য এই ইমার্জেন্সি ভিত্তিতে সে ইয়েতে গেছে, মানে সিঙ্গাপুরে গেছে চিকিৎসা করতে। তো তুই এটা উড়িয়ে দিছিস, তোর চিকিৎসার জন্য তুই সিঙ্গাপুরে যাস নাই, তোর ভবিষ্যতে ইউরোপ মানে আমেরিকা সফর করার ইচ্ছা, ঠিক আছে? ওইদিকে সেটেল বা স্থায়ী হওয়ার স্বপ্ন দেখতেছিস। জীবনে কোনোদিন তুই সিঙ্গাপুর যাওয়ার আগে আমাদের পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশে, চারদিকে ইন্ডিয়া, মানে একদিকে যে বঙ্গোপসাগর, এটার পরে তো আর কিছু নাই না, ঠিক আছে?
সাগর পাড়ি দেওয়া সম্ভব, তো বাকি 3 দিকেই তো মানে ইন্ডিয়া, ঠিক আছে না? একটুখানি এক কোনাদা, টেকনাফের এক কোনাদা মায়ানমার আছে, বার্মা বা মায়ানমার, ওইটা বাদ দে, ঠিক আছে? চতুর্দিকে যে দিকে ইন্ডিয়া, তুই ইন্ডিয়ায় এখনো পর্যন্ত জীবনে কোনোদিন যাইতে পারিস নাই, তারপর একটুখানি কোনাদা যে বার্মা বা মায়ানমার আছে, ওইটাতেও যাওয়ার মানে সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনো কিছুই তোর হয় নাই, যোগ্যতা ক্ষমতা কিছু তোর হয় নাই। তুই ওরাল মাইরা একটা দেশ পাড়ি দিয়া সিঙ্গাপুরে গেছস গা, মানে প্রথম অবস্থাতেই। তো তোর পাসপোর্টের ওজন বাড়ানোর জন্য তো সিঙ্গাপুর থেকে চলে আসছিস, সেটাও অনেক দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত তো পাসপোর্টের ওজন আর বাড়তেছে না। আর কোন দেশ, থাইল্যান্ড, মানে নেপাল, ভুটান, মালদ্বীপ, সুদান, কঙ্গো, উগান্ডা, ওইগুলোতে যাচ্ছিস না। মান না যে দেশগুলোতে ভিসা দেয়, ওই রকম কোন দেশেও তো এখনো পর্যন্ত যাইতে দেখলাম না। যে 4-5টা দেশে ঘুরলে পাসপোর্টের ওজন বাড়ে, এই সেই। তো তুই মানে তোর ইয়েটা মানে গোপন রাখার জন্য শাক দিয়ে মাছ থাকতে, যে তুই পাসপোর্টের ওজন বাড়ানোর জন্য সিঙ্গাপুরে গেছিস, সেটা ইয়ে করে গেছিস। আদতে সত্যি কথাটা স্বীকার কর যে সিঙ্গাপুরে রাতের রানীদের মানে ইনকাম করার মানে অনেক সুযোগ সুবিধা আছে। একটা ওপেন সেক্স কান্ট্রি, মানে চাইলেই একটা রাতের রানী সেখানে যেখানে খুশি সেখানে খাপ কাঁপাইতে পারে, খুব শর্টকাটে অল্প সময়ে অনেক টাকা বা ডলার আয়োজন করতে পারে। তো তোর সামনেই বিয়ে ছিল, বিয়ের মধ্যে অনেক ধুমধাম করে আয়োজন করতে হবে, একটা কামলার বাচ্চা, ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারের নাম দিয়ে মানে অনেক কিছু নিজের জন্য কিনতে হবে, ওইটার নাম দিতে হবে, আবার ওইটাকেও তো অনেক যৌতুক টুতুক দিতে হবে। তো সব মানে তো টাকা পয়সা তো তোর একাই জোগাড় করতে হবে, তোর বাপ নাই, তুই এতিম, এই সেই। তো এই জন্যই তুই ইয়েতে গেছিস। তো তুই সেটা বলছিস যে মানুষ তখন থেকে মনে করছে বা বলতেছে তোর বাচ্চা হবে না, কিন্তু না, মানুষ এর আগে থাকতেও 2-1জন রোস্টার হালকা পাতলা বলছে, কিন্তু আমি তোদের জম কিবরিয়া কখনো এই কথাটা বলি নাই, ঠিক আছে? তো এই জিনিসটা এই যে রিসেন্টলি তোর যে কামলা ফকিন্নি লোভী ছোট লোক রাজমিস্ত্রির হেল্পার জামাইটা আছে, সে বলছে যে তোর কোনো বাচ্চা কাচ্চা হবে না। একদম তোকে তুই বলতেছিস যে ডাইরেক্টলি না, মানে ইনডাইরেক্টলি তোকে বন্ধা বলা হচ্ছে যে তোর কোনো বাচ্চা হবে না। এই জিনিসটা ডাইরেক্টলি না বললেও ইনডিরেক্টলি তোকে বলতেছে, আরে ফইনির ঘরে ফইনি, চিটারের বাচ্চা, মুখের বাচ্চা, মাল্টি নোংরা। ইনডাইরেক্টলি বলে নাই, একদম ডাইরেক্ট তোর নাম বলে ইয়ে করে যে সে তোর মানে বন্ধাত্ব নিয়ে প্রশ্ন করছে, যে সে তোর বিয়ের আগে থাকতেই জানতো যে তোর কোনোদিন কখনো বাচ্চা হবে না। তো তুই আবার কোন সাহসে মানে এই নিজের মানে নিয়ে, এই ত্রুটি নিয়ে গলাবাজি চাপাবাজি করতে আসছিস? আবার তুই এই ভিডিওতে এসে নিজেকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটা নারী হিসাবে দাবি করছিস। তোর ডিম্বাণু অনেক সতেজ উর্বর, কিন্তু তোর জামাইয়ের শুক্রাণু খুবই দুর্বল ছিল, বা তুই দেশে, তোর জামাই বিদেশে, বিদেশে, তুই দেশে, সে বিদেশে। এই জন্য ডিম্বাণু আর শুক্রাণু এক হইতে পারে নাই বলে তুই মা হইতে পারিস নাই। আর অতীতে তুই একবার যখন বাচ্চা কনসিভ করছিস, তখন মানে সেটা পরিবেশ পরিস্থিতির কারণে তোকে অ্যাবর্শন করে ফেলতে হয়েছে। এরপরে আর কখনো মানে ট্রাই করিস নাই, ঠিক আছে? একবার করছিলি, ওই যে তারপরে হয় নাই, তারপরে একটু ট্রিটমেন্টও করছিস। তো এখন এই যে একটু কথার মধ্যে যে কতগুলো মানে পয়েন্ট লুকিয়ে আছে তোকে ধুলাই করার মতো, দাঁড়া একটু ফানি খাইলি। এই যে তোর কখনো বাচ্চা হবে না, তুই একটা বন্ধা মহিলা, বন্ধা রাতের রানী, এই জিনিসটা কে বলছে? কে একদম ফাঁস করে দিছে বা একদম পরিষ্কার করে ভেঙে বুঝিয়ে দিছে? এটা তো তোর বর্তমান মানে স্বামী, তোর কামলা জামাই, ওই ছোট লোক ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার একদম পরিষ্কার ভাবে ভিউয়ার্সদেরকে বলে দিছে যে সে তোর সাথে বিয়ের আগে থাকতেই বিষয়টা জানতো। গেল একটা পয়েন্ট। তারপরে কোন একটা ভিডিওতে তোর যে মা আছে, তোর লোভী মা, ওই বেড়ি, ওই তোর এই আয়া মা,
এখন তোর ভিডিওতে না ওই বিল্লু নাহিদের ভিডিওতে এসে বলছে, আমি ওই ইদানিং তোদের সবগুলো ভিডিও দেখার সময় সুযোগ পাচ্ছি না, বিশেষ করে বিল্লু নাহিদের কোনো ভিডিওগুলো আমি দেখতেছি না। ওই ফকিন্নির বাচ্চা ওই চিকামিকা বিল্লু নাহিদের টাইটেল থাম্বনেল দেখলেই তো মেজাজ খারাপ হয়ে যায়, বা তার চেহারাটা চোখের সামনে আসলে জুতা পিটা করতে ইচ্ছা করে। তো ইচ্ছা করে তার কিছু ভিডিও আমি স্কিপ করে গেছি। তাকে একদিন ইচ্ছা মতো একদম ইয়ে দিয়ে ফাটা ফুটা দিয়ে শেষাম, হাম্বল দিস্তা দিয়ে শেষাম, ইয়ে করেন বা ব্লেন্ডার করে লাগেন, এই কারণে ইয়ে দিয়েছি। তো যে কোনো একটা ভিডিওতে তোর মা তোর অসুস্থতা নিয়ে, তোর সমস্যা নিয়ে একটা কথা বলছে, আবার তুইও এখানে আসছিস মানে এই যে ইয়ে করতে, তো তোর মানে ইয়ে গলাবাজি চাপাবাজি করতে গিয়ে তুই আসস একবারে 2013 সালে গেছিস গা, যে এইটা তাহলে শুরুটা করতে হয় 2013 সালের গল্প থেকে, যখন তোর বিয়ে হয়েছে। মানে তো একটা করে শেষ করি, তো প্রেগন্যান্সির বিষয়টাই আগে শেষ করি। তুই জীবনে একবার বাচ্চা কনসিভ করছিলি, তো সেটা মানে তোর কথাতেই একবার হয়েছে, তুই 3 মাসের বাচ্চা পেটে ছিল, আবার বলিস না 3 মাস পরে বাচ্চা পেটে আসছিল, কোনটা না কোনটা বলছিস, আচ্ছা যা মাফ করে দিলাম। তুই এক পর্যায়ে বলছিস তোর 1.5 মাসের বাচ্চা তোকে অ্যাবর্শন করতে হয়েছে। তো এইটা করতেনি হাজা করতে করতেনি মিজা কথা আমি জানি না। 1.5 মাস মানে 45 দিন বা 45 দিন, যেটাই কস আমি এইটাই মানে নিলাম, ঠিক আছে। তবে আমি যতনি হিটছি এই জীবনে, আমি তো একটা সংসারী বেড়া, সংসারী পুরুষ, ঠিক আছে। তো হয়েছে কিছু কিছু ক্ষেত্রে গিয়ে এই দাঁতের বাগানের সাথে বা এই সাগিনুরের সাথে মানে ইয়ে পর্যায়ে, বিশেষ করে দাঁতের বাগানের সাথে ইয়ে করার সময়, দাঁতের বাগানের প্যান্ট বেঁচে দেওয়ার সময় মানে এক দাঁতের বাগান এখন বাচ্চা নিতে চাচ্ছে না, এই সেই, তো কেমনে কি করা যায় না করা যায়, আমাকে একটু ডাক্তারের শরণাপন্ন হইতে হয়েছে, বন্ধু বান্ধবের শরণাপন্ন হইতে হয়েছে, তখন এইসব মানে খোঁজ খবর নিতে হয়েছে। তো তখন থেকে আমি এইটুকু জানছি যে 72 দিন পর্যন্ত মানে ওই বাচ্চা ওষুধের মাধ্যমে কোনো ধরনের অপারেশন ছাড়াই মানে ভ্যানিশ করে দেওয়া যায়, নষ্ট করে ফেলা যায়। এটার জন্য অপারেশন বা অ্যাবর্শন কোনো কিছুর প্রয়োজন হয় না। তো তোর 45 দিনের বা 1.5 মাসের বাচ্চা তোর অ্যাবর্শন করতে হয়েছে, এটা এটা কি কি অ্যাবর্শন বলে নাকি আমি এইটাও কইতাম না, এত কিছু জানি না, তো এত চিকিৎসা বিদ্যা কি আমি জানি। তো আচ্ছা গেল একটা, কতগুলো মানে চিটারি করে গেছিস বা মানে তোকে জুতা পিটা করার জন্য ক্লু তৈরি করে দিয়ে গেছিস, আমাকে বাধ্য করছিস বাচ্চা নষ্ট করার। তো অ্যাবর্শনের প্রয়োজন হয় না, যে অ্যাবর্শন করতে গিয়ে তোর মানে অসুস্থ হয়ে যাবি, তোর বন্ধাত্ম হয়ে যাবে, এটা সেটা, এটা আমার প্রশ্নই আসে না, ঠিক আছে। মানে গেল তারপরে তোর যখন বিয়ে হয় সেটা 2013 সাল, তো তোর মানে তুই একটু সিরিয়াল এলোমেলো ভাবে কথাগুলো বলছিস, তো তাই তোকে দোলাই করতে এরকম আউলে জ্বলা হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স আপনারা সাজিয়ে দিবেন। তো এই বহুছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টি নোংরা যে কথাটা বলছে, যে তার বিয়ের সময় তার বয়স ছিল মাত্র 15 বছর, সে 15 বছরের একটা কিশোরী 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 কিশোরী, সে কিশোরী কিশোরী কি করি কি করি, আমি তো দিশে হারা হয়ে গেছি, আমি পাগলে গেছি। যে আমাদের মানে আমার পরকীয়া রানী সাগিনুরকে যখন আমি বিয়ে করি, সেটা 2013 সালের জানুয়ারি মাস ছিল, মানে জানুয়ারির তো বছর শুরু, তাই না। তারও পরে গিয়ে মানে 6 মাস বা বছর খানেক পরে গিয়ে 13 সাল থাকতে থাকতেই আমি জানতে পারছি, মনে করেন যে এই ফকিন্নির বাচ্চা, এই পাটকেতের রানী, এই মাল্টিফ্লাক মাল্টি নোংরা হাঙ্গা করে ফেলছে বা বিয়ে করে ফেলছে। তাদের বিয়ের আরো অনেকদিন পরেই শুনছি, ঠিক আছে, সুরজকে বিয়ে করে ফেলছে, তার বিয়েটা হয়ে গেছে, কোনো কেউ জানে নাই, অনেকদিন গোপন রাখছে, হঠাৎ করে জেনে ফেলছি। আর সোজা কথা, সুরজের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়ে গেছে মানে তখনই, যেটা কে পরিচয় হইতে গিয়ে মানে এ হয়েছে গেল একটা। তো মানে সে ভিউয়ার্স এক ভিডিওর মধ্যে আমি কতগুলো কথা এখন যে বলতে হবে, আমি কোনটা রেখে কোনটা বলবো। আচ্ছা একটা একটা করে বলি। সবচেয়ে বড় জিনিস পয়েন্ট যেটা, যে সুরজের বড় ভাই সেখানে অবিবাহিত ছিল। এখন সুরজ তার বড় ভাইদেরকে অনেক শ্রদ্ধা করে,
মেনে চলে ইয়ে করে। তো সে তার বড় ভাইকে ওভারটেক করে আগে হাঙ্গা করে ফেলছে বা বিয়ে করে ফেলছে, এটা সে তার পরিবারে জানাইতে পারবে না, বলতে পারবে না। তো বিয়ের কথাই জানাইতে পারবে না, ওই সময় সে আবার বাচ্চা নিবে কিভাবে, বাবা হবে সেটার দায়িত্বটা কিভাবে নিবে, এইটা সবচেয়ে বড় একটা কারণ। তো এই কারণে তখন সুরুজ বাবা হইতে চায় নাই, মালতি নোংরাকে বাধ্য করছে যে এখন আমি সন্তানের বাবা হইতে পারবো না, তো তোমার এই বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। এইটা এই কারণে সে অ্যাবর্শন করতে বাধ্য হয়েছিল। আর তার জামাই তখন তার কাছে ফেরেশতা ছিল, জামাই যা বলবে, জামাইয়ের আদেশ শিরোধার্য, জামাইয়ের হুকুম মানতেই হবে, এইরকম ভাবে জামাইকে শ্রদ্ধা ভক্তি করতো, বিশ্বাস করতো, মেনে চলতো। এটা গেল। তো আমার কথা হচ্ছে, একটা ছেলে তোর কথাতে, তোর ইয়াতে যাই যে এখনো তার বিয়ের সময় হয় না, খালি বয়স হয়ে গেলেই মানে ইয়ের মধ্যে পানি আসলেই কুরকুরানি মেটানোর জন্য পাট খেতে চলে যেতে হবে পরিবারের অমতে, হ্যাঁ, আবার সেটার জন্য মানে পরিবারের নেওয়ার আগেই মানে পেট বাজায় ফেলতে হবে, ইয়ে করতে হবে, হ্যাঁ। তোরও যেখানে তোর নিজের মুখের কথায় যে তোর বয়স 15 বছর, তো তোরও তো বিয়ের বয়স হয় নাই, হ্যাঁ। সামাজিক দৃষ্টিকোণ থেকে আগিলা দিনের নানি দাদি চাচি মা খালাদের কথা বাদ দেই যে তারা 12-13 বছরে বিয়ে হয়ে 13-14 বছরে বাচ্চার মা হয়ে গেছে, ওইটা 1900 সালের আলাপ বাদ দিই, হ্যাঁ। তোর কথাতেই আমরা যাই। তাহলে এই জমানায় এসে 2013 সালে এসে তুই 15 বছরের একটা কিশোরী হয়ে, একটা ছেলে নিজে এখনো প্রতিষ্ঠিত হয় নাই, তার বিয়ের সিরিয়াল আসে নাই, তাহলে তাকে তার সাথে প্রেম করলেই তাকে জোর জবরদস্তি চাপ দিয়ে বিয়ের জন্য বাধ্য করলি কেন, হ্যাঁ, একা একা ইয়ে করে। এখন তো একইভাবে এই ফকিন্নির বাচ্চা, মানুষের বাচ্চা বা ছোট লোক রাজমিস্ত্রির হেল্পারটাকেও বাধ্য করছিস। আমি আসতেছি, একটা একটা করে ইয়ে করবো, তো সব ইয়ের জবাব এক ভিডিওতে দেয়া যাবে না। তো এখানে তুই দোষী, ঠিক আছে। আর মিথ্যাচারিতাটা যে করছিস, এখন 2013 সালে আমার পরে তোর বিয়ে হয়েছে, আমি যখন পরকীয়া রানী সাগিনুরকে বিয়ে করি 2013 সালের জানুয়ারি মাসে, তখনই তার বয়সটা 19-20, ঠিক আছে, এর চেয়ে বেশি, কিন্তু 18-র উপরে, মানে এর আগে সে আরো একটা সংসার করে আসছে, যেটা আমি পরে জানতে পারছি। দাঁতের বাগের কয়ে দিচ্ছে যে আপনি তো শুনে, তুমি তো আমাকে রিজেক্ট করলা, আমাকে একটা মানে সুযোগ দিলা না, সেকেন্ড চান্স দিলা না, মানে তোমাকে রেখে মানে গোপনে মানে আশিকের সাথে আমি মানে খাটকা বেশি, এই যে তুমি কি এই ছাগিনুরের অতীত হিস্টরি জেনে তাকে বিয়ে করছো, সে যে মানে আরেকটা সংসার ভেঙে আসছে, সংসার করে আসছে, সেটা জানো? তো সে আরো একটা সংসার করে এসে ইয়ে করে তারপরে আমার সংসারে আসছে ইয়ে করে। তো তখন তার বয়সটা 18 ছিল না রে। আরে ফকিন্নির বাচ্চা, এই পরকীয়া রানী সাগিনুর যখন মা হয় সেটা 2014 সাল, মানে সারিকা মে মাসের 15 তারিখে জন্মগ্রহণ করছে, ঠিক আছে। তো মানে তখন তোর বয়স 15 বছর, এটা কিভাবে সম্ভব? এই সাগিনুরের চাইতে আরো 2-3টা বোন আছে, সাগিনুরের পরে সাথী আছে, সেলিনা আছে, আরো কে কে জানো, মানে সাগিনুরের আরো যতগুলো তোদের আরো চাচাতো বোন গুলো আছে, এরকম আরো 3-4টা চাচাতো বোনের পরে তুই, মানে মাগিনুরের পরেই তোর সিরিয়াল ছোট, মানে মাগিনুর তারপরে চাচাতো ভাই বোনদের মধ্যে তুই ছোট। তো তুই নিজেকে 2013 সালে 15 বছরের কিশোরী 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 কি করে দাবি করি দাবি করি দাবি করি, তোর মানে তোর মুখটা ফুটকি, এতটা চিটার, এত বাটপা, এত মিথ্যাবাদী একটা মানুষ কিভাবে হইতে পারে, এতটা নির্লজ্জ। তুই তো শিশু হয়ে যেতে পারি, বলতি যে মায়ের পেট থেকে তুই 2010 সালে মাত্র ভূমিষ্ঠ হয়েছিস, এটা বলিস না ভাগ্যটা ভালো, কপালটা ভালো, ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা। 2013 সালে যদি তোর বয়স 15 হয়, তাহলে তোর চাইতে কমপক্ষে মানে 6 মাস বা 1 মাস 2 মাস করে ইয়ে করে ধরলো এই পরকীয়া রানী সাগিনুর তোর চাইতে 3-4 বছরের ছোট, ঠিক আছে। তাহলে পরকীয়া রানী সাগিনুরের বয়সটা কি মাত্র 10 বছর ছিল? তাকে আমি যখন বিয়ে করছি, সে 10 বছর বয়সের সময় আরো একটা জামাইয়ের সংসার করে এসে তারপরে সেখান থেকে মানে ছাড়াছাড়ির পরে আবার আমার কাছে আসছে, চিটারের বাচ্চা, ভন্ডের বাচ্চা। তো কোথায় এসে গলাবাজি চাপাবাজি করিস, মানে
কেন করে সবার আগে এটার জবাব দে তো, তোর জামাইয়ের বিরুদ্ধে বদনাম গুলো এখানে কেন করতেছিস? যে তোর জামাই তোকে টর্চারিং করছে, গায়ে হাত দিছে, মারছে, এটা করছে সেটা করছে, তোর সোনা দানা কেড়ে নিয়ে বিক্রি করে দিবে, এরকম একটা ঝুঁকির মধ্যে আসিস, বা তার হাতের মানে আংটি তোদের বাড়ি থেকে যেটা দেওয়া সেটা সে বিক্রি করে দিয়ে দিচ্ছে, যে এই সেই লামচাম আগর বাগর যাই হোক, এগুলো আমাদের কাছে বলতে আসছিস কেন? এখনো তো ওই কামলার বাচ্চার কাছে, ওই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চার কাছেই তুই থাকতে চাচ্ছিস, তার সাথে মীমাংসা করছিস, এই সেই যে এত মানুষ নিয়ে, সমাজ নিয়ে, বিচারক নিয়ে ইয়ে করছিস। তো এখন যেহেতু সব মিটমাট হয়ে গেছে, তুই তার বিরুদ্ধে কেন ইউটিউবে এসে এইসব গানা বাজনা করতেছিস? আর ওই ফকিন্নির বাচ্চা, কামলার বাচ্চা, ছোট লোকের বাচ্চা, হিজড়ার বাচ্চা, হিজড়া, হিজড়া প্রো ম্যাক্স, ওই রাজমিস্ত্রির হেল্পার, সে কেন তোর বা তোর মা বোন ভাইদের বিরুদ্ধে এখানে এসে বদনাম করে ভিউয়ার্সদের কাছ থেকে সহানুভূতি আদায় করতে চাবে? তোরা দুইটা রাতের রাজারানী ফকিন্নির বাচ্চারা কি শুরু করছিস? এটার জবাবটা দিয়ে যেত। তো কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে, কিন্তু এখনো কিছুই বলা হয়নি। তো আরো যে গলাবাজি চাপাবাজি গুলো আছে, তো এই যে তো বন্ধাত্ব ঢেকে রাখার ইয়ের মধ্যে, যে মানে একটা কথা, একটা জিনিস নিয়ে কথা বলতে এসে কতগুলো জিনিসের যে জন্ম দিছিস, কত বিতর্কের তৈরি তুই করছিস, সৃষ্টি করছিস, এটার জবাবটা তোকে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দিব, ঠিক আছে? তো সেই পর্যন্ত তুই ইয়ানাফসি করতে থাক। তো ভিউয়ার্স, সময়ের অভাবে আজকে আর কথা বলতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আমি এটাও এডিট করে কাটাকাটি করে কমপক্ষে 5-7 মিনিট ছোট করার চেষ্টা করবো ভিডিওটা, তারপরে আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।